11টায় প্রোগ্রাম ছিল ফারাক্কা, মুর্শিদাবাদের শেষ সীমানা ফারাক্কা, তারপরেই পরে মালদার বৈষ্ণবনগর সিট। সেখানে মিটিং করে তারপরে এসছি হরিয়ারপাড়া। আমার ফারাক্কায় ছিল 10টা থেকে 12টা, আর 1টা থেকে হরিয়ারপাড়ায় ছিল 3টে। কিন্তু দুটো প্রোগ্রামই ছিল হেলিকপ্টারে, কিন্তু হঠাৎ করে এয়ারপোর্টে হেলিকপ্টার ছিল বা আছে, কিন্তু 12টার সময় রিপোর্ট আসে যে হেলিকপ্টারের যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তাই আমাকে সকালবেলায় 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে ফারাক্কা যেতে হয়েছে বাই রোড। আমার বাড়ি থেকে ফারাক্কা যেখানে মিটিং ছিল সেটা 134 কিলোমিটার। সেখান থেকে মিটিং করে আবার হরিয়ারপাড়া এসেছি, সেটাও 140 কিলোমিটার। হরিয়ারপাড়ায় 15 কিলোমিটার রোড শো করেছি। এত বদমাইশি মমতা বন্দ্যোপাধ্যায়, কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন করছে যে আমাদের লিগ্যাল পারমিশন ছিল হরিয়ারপাড়ায় 15 কিলোমিটার রোড শো, হঠাৎ করে ক্যান্সেল করে দিয়েছে, দিয়ে বলছে রোড শো হবে না। আলাম কোনো কথা মানবো না, রোড শো করবো, আপনার কিছু করার থাকে করুন। হাজার হাজার লোক নিয়ে 15 কিলোমিটার হরিয়ারপাড়ার, যেখানে কিষান মান্ডি থেকে শুরু করেছি একদম শেষ সীমানা হরিয়ারপাড়া, যেটা নওদা বিধানসভা। সে নওদা বিধানসভাতে আমি নিজে কন্টেস্ট করছি, আপনারা জানেন। 294টা সিটের মধ্যে মুর্শিদাবাদে 22, নদিয়ায় 17, মালদা 12, উত্তর দিনাজপুর 9, দক্ষিণ দিনাজপুর 6, কুচবিহার 9, আলিপুরদুয়ার 7, দার্জিলিং 4। এরকম করে গোটা যে ভোট, আপনাদের এখানকার ভোটটা বোধহয় 29 এপ্রিল, কিন্তু আমাদের ভোট 23 এপ্রিল। আমি 29 এপ্রিল যেহেতু এখানকার ভোট, আমি আজকে এখানে করে দিয়ে গেলাম। আমি আবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা, পলাশিপাড়া বিধানসভা, চাপড়া বিধানসভা, নাগাশিপাড়া বিধানসভা, কৃষ্ণনগর, ওদিকে করিমপুর, বিভিন্ন জায়গায় আমি 21 তারিখ, 23 তারিখটা বাদ দিয়ে আবার 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত আমার হেলিকপ্টার ভাড়া করা আছে। আমাদের 23 তারিখে 152টা সিটের মধ্যে আমাদের 98টা প্রার্থী আছে। তাদের ভোটের প্রচার শেষ হয়ে গেলেই বাকি যে আমাদের 145টা প্রার্থীর মধ্যে 98টা ভোট হয়ে যাবে 23 এপ্রিল। বাকি 47টা প্রার্থীর জন্য আমি নিশ্চয়ই আমার 23 তারিখটা বাদ দিয়ে, কারণ 21 তারিখে বিকেল 5টায় আমাদের 23 এপ্রিল প্রচার শেষ হবে। 22 তারিখটা আমি 29 এপ্রিলের জন্য প্রচার করব। 23টা নিজের এলাকায় থাকবো ভোটের জন্য। আবার 24, 25, 26, 27 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, যতটা সম্ভব আমরা আমাদের দলের প্রার্থীদের জন্য মানুষের কাছে যাব, দোয়া চাইতে, আশীর্বাদ চাইতে, সাপোর্ট চাইতে। আমি কালীগঞ্জ বিধানসভার মানুষের কাছে আজকে একটা কথা বলতে চাই যে আমরা 30 বছর কংগ্রেস করেছি, 34 বছরের বাম সরকারের আমলে কংগ্রেস করে অনেক প্রতিকূলতার মধ্যে অনেক অত্যাচার সহ্য করে 27টা কেস খেয়ে আমরা দমে যাইনি। কিন্তু আমরা যখন দেখলাম 2004 সালের লোকসভায়
মমতা বন্দ্যোপাধ্যায় একা এমপি, বামফ্রন্টের 35টা এমপি, আর ন্যাশনাল কংগ্রেসের 6 জন এমপি 42টা সিটের মধ্যে। একমাত্র এমপি মমতা ব্যানার্জি 4 থেকে 9 এসে মমতা ব্যানার্জি 1 থেকে 19টা এমপি দখল করলো। বামফ্রন্ট 35 থেকে 15 নেমে আসলো। তখনই টার্নিং পয়েন্ট হয়ে গেল। তখনই 34 বছরের বাম জামানার যে শক্তিশালী সংগঠন পুলিশ এবং বামপন্থীরা 13 পার্টির বামফ্রন্ট জোটের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই অনেক দল মিলে যে 34 বছরের বাম সরকারের পতন ঘটল কবে? 13ই মে 2011। এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন 229টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেসে। আর আমরা কংগ্রেস দলকে তখন প্রণববাবু আর মমতা ব্যানার্জিরা বসে সোনিয়া গান্ধীর সাথে কথা বলে মাত্র 65টা সিট দিয়েছিল কংগ্রেসকে। 65টা সিটের মধ্যে আমরা 42টা জিতেছিলাম। আর 42-এর মধ্যে 1/3 14টা সিট আমরা মুর্শিদাবাদে জিতেছিলাম কংগ্রেসের। আমি তার মধ্যে ছিলাম, রেজিনগর। কিন্তু আমার ভাগ্যে সেটা 5 বছরের জন্য এমএলএ মানুষ ভোট দিয়ে আমাকে রেজিনগর বিধানসভায় এমএলএ করেছিল। কিন্তু আমি 18 মাসের মাথায় আমি বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তারপরে আমি দল চেঞ্জ করে এই তৃণমূল দলে এসেছিলাম। সেই ডেটটা ছিল 20 নভেম্বর 2021। রাজ্যের চিফ সেক্রেটারি ছিল সঞ্জয় মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিল। 3 বছর 4 মাস জেল খাটা পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব ছিল। আপনাদের কালীগঞ্জের বাসিন্দা মানিক ভট্টাচার্য পলাশিপাড়ার বিধায়ক, সে কতদিন জেল খেটেছে, তার স্ত্রী কতদিন জেল খেটেছে, তার ছেলে কতদিন জেল খেটেছে। আজকের জ্যোতিপ্রিয় মল্লিক সে কতদিন জেল খেটেছে। রাজ্যের এডুকেশন দপ্তরের আধিকারিকরা নাই করে 19 জন আধিকারিক, সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিময় সিনহা থেকে শুরু করে আজকে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো বাংলার অগ্নিকন্যা। সেটা 15 বছর আগের কথা। যখন বুদ্ধবাবু 2006 সালে 235টা বিধানসভার আসন নিয়ে সপ্তমবারের জন্য মন্ত্রিসভা চালাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাত্র 44টা এমএলএ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা। তারপরে সেই সময় যখন কোনো অন্যায় মানুষের উপরে হতো, কুচবিহারে কৃষকদের উপরে গুলি চললে, মুর্শিদাবাদের জলঙ্গিতে বাস পড়ে গেলে, মুর্শিদাবাদের হরিয়ারপাড়ায় মানুষের উপরে গুলি চললে, অন্য কোনো রাজ্যের কোনো জায়গায় মানুষ অত্যাচারিত হলে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ছুটে যেত, মানুষের পাশে দাঁড়াতো। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009 সালে 1 থেকে 19টা লোকসভার আসন পেল, বুদ্ধবাবুরা 235টা আসন নিয়ে ক্ষমতায় ছিল, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় কার সঙ্গে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস, সিপিএম, বামফ্রন্ট বিরোধী যত দল সকলকে একটা করে 1 বছর ধরে শুধু বুদ্ধিজীবীদের মিছিল বের করত শনিবার আর রবিবার। প্রতি সপ্তাহে মাসে 8টা করে কলকাতায় মিছিল বেড়াতো। কলকাতায় পুলিশের লোকদেরকে এখনো জিজ্ঞেস করলে কোন বামফ্রন্ট বিরোধী সমস্ত লোককে বুদ্ধিজীবীদের নামে তিনি রাস্তায় নামিয়েছিলেন। তার একটাই লক্ষ্য ছিল বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসা। সেই মুখ্যমন্ত্রী আজকে অতীতকে ভুলে গিয়েছে। এখন আর সে নিজেকে কোনোদিন সততার প্রতীক
বলে জাহির করতে পারে না, আজকে তাকে আমরা বাংলার মানুষ চোরের রানী বলতেই পারি। তার যথেষ্ট প্রমাণ বাংলার প্রশাসনে, বাংলার জুডিশিয়ালের কাছে আছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুসলমানদের 90% ভোটে 2011 সালের নির্বাচনের 13 মে 229টা আসন লড়ে 182টা দখল করলো, আর কংগ্রেস 65টাতে লড়ে 42টা পেল, সরকার হলো যৌথভাবে। কংগ্রেসের 6 জনকে মন্ত্রী করেছিল। গনি খানের ভাই মালদার, আমাদের ছাত্তার সাহেবের ছেলে লালগোলার আবু হেনা, বহরমপুরের মনোজ চক্রবর্তী, ওই জলপাইগুড়ির ডাক্তার কেশব মন্ডল, এরকম করে, আর ডক্টর মানস ভূঁইয়া। এই মানস ভূঁইয়া একদিন বামফ্রন্টের সরকারের টাইমে 2007 সালে বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী, আমরা তখন কংগ্রেস করি, বর্ধমান জেলার মঙ্গলকোট বলে একটা জায়গাতে মিটিং করতে গিয়ে পুলিশের সামনে এই মানস ভূঁইয়াকে কিভাবে বামপন্থীরা তাড়া করেছিল, জুতো খুলে বগলে নিয়ে মাঠে মাঠে দৌড়ে বুদ্ধবাবুকে ফোন করে বলেছিল, মানস ভূঁইয়া, বুদ্ধবাবু আপনার ক্যাডাররা আমাকে মেরে ফেলবে, আপনি বাঁচান। যে ডাক্তার মানস ভূঁইয়া একদিন কংগ্রেস করত, প্রদেশ কংগ্রেস সভাপতি ছিল, একটা ডাক্তার মানুষ, তার ছেলেও ডাক্তার, কিন্তু সেই মানস ভূঁইয়া পরবর্তীকালে কি হলো, সবগে কংগ্রেসের বিধায়ক একটা মার্ডার কেসে তাকে মমতা ব্যানার্জি ফাঁসি দিল। নিজেকে রক্ষা করতে না পেরে, প্রতিবাদ না করে মমতার পায়ে এসে পড়লো, সারেন্ডার হলো, এবং মমতা ব্যানার্জি তাকে সেই কেস থেকে চার্জশিট দিয়ে নাম বাদ দিয়ে দলে টেনে নিয়ে তাকে রাজ্য মন্ত্রিসভায় স্থান দিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী, তখন যদি বুদ্ধবাবুরা আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের সঙ্গে করছে, এর 10% যদি বুদ্ধবাবু করত, তাহলে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারত না। 26 দিন জিটি রোড আটকিয়ে সিঙ্গুরে ওই টাটার ন্যানো কারখানার বিরুদ্ধে আন্দোলন করে, কৃষকদের জমির নামে আন্দোলন করে 26 দিন রাস্তা ব্লক করে তিনি আন্দোলন করেছিলেন। যে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে 1956 ভোটে মমতা ব্যানার্জি 2021 সালে পরাজিত হলো, লজ্জা করে না এই মমতা ব্যানার্জির? শুভেন্দুর কাছে হারার পর আমাদের মতো 215 জন বিধায়ক তাকে পরিষদীয় নেত্রী হিসেবে আমাদের সিগনেচারে নেত্রী বানালাম, মুখ্যমন্ত্রী শপথ নিল, তারপরে বিধানসভায় তার ক্যাবিনেট হলো। আজকে মুখে বলে মা মাটি মানুষের নেত্রী, ক্যাবিনেটের সদস্যর সাথে, তার কাছের লোকদের সাথে 5 মিনিট কথা বলার সুযোগ দেয় না, স্কোপ দেয় না। যেদিন শপথ নিয়েছিল 2011 সালের 20 মে, সেদিন বলেছিল প্রত্যেক শনিবার রবিবার আমি কালীঘাটের বাড়িতে আম জনতার সঙ্গে সাক্ষাৎ করব। আম জনতা তো দূরে থাকলো, কিছুদিন রাইটাসে কাটানোর পর নবান্নতে চলে গেল। রাইটাস হলো নবান্ন 14 তলায় বসে বসে শুধু মিথ্যা কথা, মিথ্যার ফুলঝুরি। 10,000 মাদ্রাসাকে স্যাংশন দেবো বলেছিল, কটা মুসলিমদের মাদ্রাসা স্যাংশন দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাচারী মহিলা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না। এত মিথ্যাবাদী, এত মুসলিম বিরোধী তিনি। আমি যখন, আমাকে 2 বার সাসপেন্ড করা হলো, একবার 2012 সালের 20 নভেম্বর আমি যখন কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে তৃণমূলের হাত ধরলাম, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পড়াশোনা করত। সোমেন মিত্র প্রাক্তন প্রদেশ সভাপতি কংগ্রেসের, সে ডায়মন্ড হাবড়ারের সাংসদ ছিল 2009 থেকে 2014। তারপরে সোমেন মিত্র আবার তৃণমূল ছেড়ে চলে এলো কংগ্রেসে।
আর অভিষেক দিল্লিতে পড়াশোনা করতে 33 বছর বয়সে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে সোনার চামচ মুখে দিয়ে তিনি ডায়মন্ড হাবড়ার লোকসভাতে দাঁড়িয়ে প্রশাসনের সহায়তা নিয়ে ভোট লুট করে তিনি এমপি হলেন। এই যে গত 2024-এর লোকসভায় ভারতবর্ষের একজন মুসলিম ক্যান্ডিডেট আসামে সে 10,10,000-এর মার্জিনে জিতেছে, মুসলিম এমপি হয়েছে। আর এই চোটটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনকে দিয়ে জাহাঙ্গীর খান বলে এক মস্তানকে পুলিশের সাপোর্ট দিয়ে মুসলমানদেরকে এইভাবে চোরগুন্ডা বানিয়ে উনি 7,10,000-এর মার্জিনে জিতে বড়াই করে। আমি বলছি এবারে যে গণেশ কুমার নির্বাচন পরিচালনা করছে ইলেকশন কমিশনার, এবারের তার ভোট আপনারা বিগত দিনে যতবার ভোট দিতে গিয়েছেন প্রত্যেক ভোটে দেখতেন যে কোনো রাজনৈতিক দল যে কোনো প্রার্থী তার একজন করে ভেতরে ইলেকশন এজেন্ট বসত। এবারে গণেশ কুমার গত 2021 সালের বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট হয়েছিল, 8 দফায় ভোট হয়েছিল। আমাদের পবিত্র রমজান চলছিল, লাস্ট দফা ভোট হয়েছিল 29 এপ্রিল। মুর্শিদাবাদের 7 দফায় 11টা আর 8 দফায় লাস্টে আমরা যেখানে ভোটে জিতেছিলাম ভরতপুর কেন্দ্র 29 এপ্রিলে ভোট হয়েছিল রোজার টাইমে। 2রা মে গণনা হয়েছিল। সবার আগে আমি বেলা 1টার মধ্যে 43,300 মার্জিনে আমি জিতেছিলাম। যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শুভেন্দুর কাছে 1956 ভোটে হারে, তারা কোন নির্লজ্জের মতো এই ববি হাকিমের মতো দুজাতে মুসলমান, বাপ বিহারি মুসলমান, মা ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণের ঘরে জন্মিয়ে এখনো বুক ফুলিয়ে যে ববি হাকিম বলে যে আমি বাড়িতে কালী পুজো করি। আমি কিন্তু একজন মুসলমান হিসাবে যারা কোরআন পড়ে, যারা কোরআন হাদিস মেনে চলে, যারা শেষ নবীর উম্মত, তারা কোনোদিন বাড়িতে কোনো দেব দেবীর পুজো তো দূরের কথা, কোন দেব দেবীর ছবি থাকলে সেই বাড়িতে নামাজ হবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। তাহলে আজকে যখন এক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলো 4 ডিসেম্বর 2025, এই ববি হাকিম কি বলেছিল যে হরিয়ার পাড়ায় এখন আমি লাল কার্ড দেখে আসলাম নিয়ামত শেখকে টিএমসির প্রার্থীকে। এই হরিয়ার পাড়ার বিধায়ককে পাশে বসিয়ে আকরুজ্জামানের পাশে বসিয়ে আকরুজ্জামানকে আজকে লাল কার্ড দেখিয়েছে ওয়াইসি। কাঁদিতে অপূর্ব সরকারকে দেখিয়েছে, দেখিয়ে আবার গিয়েছে আকরুজ্জামান কাছে দেখাতে। আর আমি ফারাক্কায় করে এসে হরিয়ার পাড়ায় দেখে এসে আজকে আপনাদের কালীগঞ্জে এসেছি। প্রতিদিন আমি যতটা সম্ভব 2, 3, 4টে অব্দি সভা করছি, সেই সকাল 9টা থেকে শুরু করে রাত্রি 9টা 10টা পর্যন্ত, আমার বিরাম নাই। কিন্তু আমাকে সরাসরি পলিটিক্যালি প্রোগ্রাম করতে না পেরে মুসলিমদের কাছে আমাকে খারাপ করার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। এআই করে একটা ভিডিও বানিয়ে 19 ডিসেম্বরের ভিডিও বানিয়েছে। তাহলে আপনারা বলুন, আমি 4 ডিসেম্বর 2025 আমাকে সাসপেন্ড করেছে, আমি সেই দিনই ঘোষণা করেছি। আপনাদেরকে বলছি আজানের টাইম হয়েছে, আপনারা একটু বসবেন। নামাজের পর জনতা আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আপনারা কেউ অধৈর্য হবেন না, আপনারা একটু বসুন। আজানের টাইমের পরেই আবার উনি বক্তব্য রাখবেন।